আজকের প্রথম আলোচনা বায়োজিওকেমিক্যাল সাইকেল অর্থাৎ জৈব ভূ রাসায়নিক চক্র। এই জৈব ভূ রাসায়নিক যে চক্রটা, এটা তিনটে কথা থেকে এসেছে। বায়ো কথার অর্থ হচ্ছে তোমার জীব, জিও মানে হচ্ছে তোমার পৃথিবী বা ভূভাগ, এবং কেমিক্যাল কথার অর্থ হচ্ছে রাসায়নিক। অর্থাৎ এই তিনটে শব্দের সমন্বয়ে বায়োজিওকেমিক্যাল সাইকেল এই কথাটি এসেছে। আর সাইকেল মানে তো চক্র, বুঝতেই পারছো। চক্র বলতে আবর্তন করাকেই মূলত চক্র বা সাইকেল এটা বলা হয়। তো বায়োজিওকেমিক্যাল সাইকেল বলতে মেইনলি ভূভাগ থেকে জীবদেহে, মানে জিও থেকে বায়োতে, আবার বায়ো থেকে জিওতে। তো এরকম একটা বিভিন্ন যে রাসায়নিক উপাদানগুলো রয়েছে, সেই রাসায়নিক উপাদানগুলোর জিও থেকে বায়োতে অর্থাৎ ভূভাগ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে ভূভাগে এই যে একটা চক্রাকারে আবর্তন, সেটাকেই কিন্তু আমরা বায়োজিওকেমিক্যাল সাইকেল বলে থাকি। তো এই বায়োজিওকেমিক্যাল সাইকেল কথাটা প্রথম ব্যবহার করেছিল, এটা জেনে নাও, এটাও পরীক্ষায় আসতে পারে। 1944 সালে বিজ্ঞানী হাসিনসন তিনি ব্যবহার করেছিলেন 1944 সালে। তিনি মূলত জীবমণ্ডলের যে জৈব অজৈব উপাদানগুলোর যে পারস্পরিক মিথস্ক্রিয়া, এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়েই কিন্তু তিনি বায়ো জিও কেমিস্ট্রি কথাটা ব্যবহার করেছিলেন। বায়োজিও কেমিস্ট্রি তো জৈব ভূ রসায়ন এই কথাটা ব্যবহার করেছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে বায়োজিও কেমিস্ট্রি কথাটাই কিন্তু বায়োজিও কেমিক্যাল এইভাবে কিন্তু চলে আসে। তো বায়োজিও কেমিক্যাল সাইকেল বলতে কি বোঝাচ্ছে একটু দেখে নাও। এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস দ্যাট রিসাইকেল নিউট্রিয়েন্ট ফ্রম দ্য নন লিভিং এনভায়রনমেন্ট টু লিভিং অর্গানিজম দেন ব্যাক টু নন লিভিং এনভায়রনমেন্ট। অর্থাৎ নন লিভিং এনভায়রনমেন্ট থেকে তোমার এটা বিভিন্ন লিভিং অর্গানিজমে চলে যাচ্ছে এবং পরবর্তীতে ব্যাক বা রিটার্ন হয়ে যাচ্ছে নন লিভিং এনভায়রনমেন্ট। অর্থাৎ যে চক্রাকার পথে বিভিন্ন যে পরিপোষকগুলো রয়েছে বা বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে, সেগুলো কিন্তু জৈব অজৈব উপাদানের মধ্যে একটা আবর্তন চলতে থাকে, সেটাকেই আমরা কিন্তু বায়োজিওকেমিক্যাল সাইকেল বলতে পারি। অর্থাৎ বায়োজিওকেমিক্যাল সাইকেলের মধ্যে এটাকে আমরা নিউট্রিয়েন্ট সাইকেল বা পুষ্টি চক্রও বলতে পারি। তো বায়োজিওকেমিক্যাল সাইকেল হচ্ছে ভূভাগ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পুনরায় ভূভাগে প্রত্যাবর্তন করে বিভিন্ন কেমিক্যাল যে এলিমেন্টগুলো রয়েছে। ফর এক্সাম্পল রয়েছে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এই সমস্ত এলিমেন্টগুলো পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পুনরায় পরিবেশ বা ভূভাগে কিন্তু প্রত্যাবর্তন করে। তো এই যে সাইক্লিং যে কনসেপ্ট, এটাকেই কিন্তু আমরা বায়োজিওকেমিক্যাল সাইকেল বলে থাকি। তাহলে বায়োজিওকেমিক্যাল সাইকেলের মধ্যে লিভিং এবং নন লিভিং এর মধ্যে কিন্তু একটা চক্রাকারে এই সমস্ত এলিমেন্টগুলোর একটা আদান প্রদান ঘটে। তো যাই হোক, বায়োজিওকেমিক্যাল সাইকেলটা অপারেটস করে সয়েল, ওয়াটার, এয়ার, বায়োটিক ফ্যাক্টর, বিভিন্ন এগুলোর মাধ্যমেই কিন্তু মূলত অপারেট চালিত হয় বলা চলে। দ্য সাইকেল অফ কেমিক্যাল এলিমেন্ট লাইক কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার অ্যান্ড ওয়াটার ইন দ্য বায়োস্ফিয়ার ইজ কল্ড বায়োজিওকেমিক্যাল সাইকেল। আমরা যে জলচক্রটা বলি বা হাইড্রোলজিক্যাল সাইকেল, এটাকেও কিন্তু একটা বায়োজিওকেমিক্যাল সাইকেল বলা যাবে। কারণ হাইড্রোলজিক্যাল যে সাইকেলটা রয়েছে বা জলচক্র যেটা রয়েছে, এটা মূলত হাইড্রোজেনের একটা আদান প্রদান চলে। হাইড্রোজেন যে গ্যাসটা, সেটাই কিন্তু মূলত পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে এইভাবে প্রত্যাবর্তন করে। তো আবর্তিত হয়। তো তার জন্য হাইড্রোলজিক্যাল সাইকেলটাকেও কিন্তু আমরা মূলত বায়োজিওকেমিক্যাল সাইকেল হিসাবে আমরা পরিগণিত করতে পারি। এবারে দেখো টাইপস অফ বায়োজিওকেমিক্যাল সাইকেল, অর্থাৎ বায়োজিও কেমিক্যাল সাইকেলের কটা ভাগ রয়েছে দেখো। আহ, এখানে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে তোমার গ্যাসিয়াস সাইকেল এবং সেডিমেন্টারি সাইকেল। দুটো সাইকেল রয়েছে, গ্যাসিয়াস সাইকেল এবং সেডিমেন্টারি সাইকেল। তো এখানে মূলত বেসিস অন দ্য বেসিস রিজার্ভার বলতে এখানে মূলত এখানে সঞ্চয় হচ্ছে যে জায়গাগুলোতে, সেটার উপর ডিপেন্ড করেই মূলত ভাগ করা হচ্ছে। আরেকটা বিষয় তোমরা জেনে রাখো, যে সমস্ত রাসায়নিক মৌলগুলো প্রকৃতিতে আবদ্ধ থাকে এবং জীবের পুষ্টির জন্য এটা ব্যবহার করা যায় না, সেগুলোকে আমরা রিজার্ভাল পুল বলে থাকি। এবং
যেগুলো মূলত এই পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পরিবেশে এইভাবে আবর্তন ঘটে, সেটাকে আমরা মূলত তোমার সাইক্লিক্যাল পুল বলে থাকি। তো সাইক্লিক্যাল পুল আর রিজার্ভাল পুল এই দুটো বিষয় জেনে রাখবে, এটা থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে। তো এই সঞ্চয়টা কোথায়, মানে গ্যাসীয় হিসাবে থাকবে না মানে মৃত্তিকার মধ্যে বা ভূভাগের মধ্যে সেডিমেন্ট বা অবক্ষেপণ হিসাবে থাকবে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে গ্যাসিয়াস সাইকেল, একটা হচ্ছে তোমার সেডিমেন্টারি সাইকেল। তো গ্যাসিয়াস সাইকেল বা গ্যাসীয় চক্র, যে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো রয়েছে, ফর এক্সাম্পল যেমন তোমার এই কার্বন, হাইড্রোজেন, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন, এই সমস্ত গ্যাসীয় উপাদানগুলো পরিবেশ থেকে জীবদেহ এবং জীবদেহ থেকে পরিবেশে এইভাবে আবর্তন ঘটে চলেছে, এটাকে আমরা গ্যাসিয়াস সাইকেল আমরা বলতে পারি। ইন দিস কেস রিজার্ভার ফর এলিমেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার অর হাইড্রোস্ফিয়ার, এই সমস্ত যে এলিমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু বায়ুমণ্ডল অথবা জলমণ্ডলের মধ্যেই কিন্তু মূলত এই এলিমেন্টগুলো রিজার্ভার বা সঞ্চয় থাকে। এবারে সেডিমেন্টারি যে সাইকেলগুলো রয়েছে এগুলোর মধ্যে এটাকে বলা হচ্ছে তোমার পলল চক্র বা অবক্ষেপ চক্র বলা যেতে পারে। সেডিমেন্টারি অর্থাৎ পাললি, অবক্ষেপ, এই সমস্ত মিনিং গুলো হয় আর কি। তো যেগুলোর মধ্যে মূলত রয়েছে দেখো ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত। তো এগুলো থেকে এমসিকিউ হতে পারে, ধরা যাক যে নিম্নলিখিত কোনটি সেডিমেন্টারি সাইকেল নয়, এরকম এখান থেকে তিনটে থাকলো, এখান থেকে একটা থাকলো, সেক্ষেত্রে এটাকে চুজ করতে হবে। বা নিম্নলিখিত কোনটি গ্যাসীয় চক্র নয়, এরকম করে এমসিকিউ গুলো কিন্তু হতে পারে। আচ্ছা, তো যাই হোক, এই যে সেডিমেন্টারি সাইকেলটা, হিয়ার দ্য রিজার্ভার ফর দ্য এলিমেন্ট ইন দ্য সেডিমেন্টস অর দ্য, অর্থাৎ এখানে পৃথিবীর ভূভাগের মধ্যে অবক্ষেপণ হিসাবে কিন্তু এটা জমা থাকে, মূলত ভূভাগের মধ্যে, মৃত্তিকার মধ্যে, শিলার মধ্যে থাকে। সেডিমেন্টারি সাইকেল আর ইউজুয়ালি ভেরি স্লো ইন অ্যাকশন, অর্থাৎ এটার যে কার্যপদ্ধতি সেটাও খুব ধীর গতিতে সম্পন্ন হয়। তো যাই হোক, এবার দেখো ওয়াটার, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, সালফার, ফসফরাস। ওয়াটারটাকে ভাঙলে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো আমরা পাই। জলকে যদি বিশ্লেষণ করা হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন, বা জলকে বলা যেতে পারে জলের মধ্য দিয়ে যদি আমরা তোমার তড়িৎটাকে পাঠাই বা ইলেকট্রিকটাকে পাঠাই, তাহলে দেখা যাবে জলের মধ্যে কিন্তু দুটো গ্যাসীয় উপাদান তৈরি হবে, একটা হচ্ছে হাইড্রোজেন এবং একটা হচ্ছে অক্সিজেন। তো কিছু কথাই বায়োজিও কেমিক্যাল প্রসঙ্গে তোমরা একটু জেনে রাখার চেষ্টা করবে। আমরা প্রাণী সহ যে বিভিন্ন উদ্ভিদগুলো, এছাড়া সব রকমের জীব জগৎ আর কি বলা যেতে পারে, সমস্ত জীবই কিন্তু মূলত জীবন ধারণের জন্য প্রায় 40টা মৌলিক পদার্থের প্রয়োজন হয়। এর মধ্যে এই যে 6টা মৌলিক উপাদান রয়েছে তোমার, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, সালফার এবং ফসফরাস, এই যে 6টা উপাদান রয়েছে, এই 6টা উপাদান আমাদের সামগ্রিক জীব জগতের জন্য, এই 6টা মৌল কিন্তু দেখা যাচ্ছে যে তোমার সামগ্রিক জীব জগতের জন্য এই 6টা মৌল কিন্তু মানে খুবই বেশি মাত্রায় প্রয়োজন হয়, এবং জীবের বৃদ্ধি বিকাশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য এগুলোকে বলা হচ্ছে ম্যাক্রো এলিমেন্টস বা ম্যাক্রো পরিবেশক। এবং যেগুলো কম মাত্রায় প্রয়োজন হয়, বাকি যেগুলো রয়েছে মোটামুটি সোডিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা, তামা, দস্তা, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু কম মাত্রায় প্রয়োজন হয়, তার জন্য এগুলোকে বলা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস। অর্থাৎ এই যে বেশি মাত্রায় প্রয়োজন হবে না কম মাত্রায় প্রয়োজন হবে, এটার উপর ডিপেন্ড করে ম্যাক্রো মাইক্রো এই দুটো কনসেপ্ট এসেছে। এবং আরেকটা বিষয় জেনে রাখো, এই যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, সালফার, ফসফরাস, এই যে 6টা মৌলিক পদার্থ বা 6টা মৌল রয়েছে, যেটার মাধ্যমে কিন্তু সামগ্রিক জীবজগৎ, অর্থাৎ বিভিন্ন প্লান্টস, অর্গানিজম, তোমার বিভিন্ন যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস গুলো রয়েছে বা মাইক্রো অর্গানিজম গুলো রয়েছে, সেগুলো কিন্তু এইগুলো এই যে প্রত্যেকেরই প্রয়োজনীয়, এবং এই 6টা মৌলিক পদার্থ কিন্তু 95% বায়োমাস গঠন করে বলা চলে। 95% বায়োমাস তৈরির ক্ষেত্রে, প্রাণী জগতের, উদ্ভিদ জগতের 95% বায়োমাস বা জীবভর তৈরির ক্ষেত্রে কিন্তু এই 6টা উপাদান খুবই গুরুত্বপূর্ণ। তো এবারে অনেকগুলো সাইকেল রয়েছে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সমস্ত সাইকেল গুলো রয়েছে। তো একদিনের ক্লাসে তো এত সাইকেল একসাথে আলোচনা করা সম্ভব নয়। আজকে আমি যে দুটো সাইকেল থেকে বেশিরভাগ এমসিকিউ গুলো বেশি আসে, মূলত কার্বন সাইকেল এবং নাইট্রোজেন সাইকেল,
এই দুটো সাইকেল আলোচনা করে দেব, এবং বাকি যে সাইকেলগুলো রয়েছে এগুলো থেকে আমি নোটস, অনলাইন আর ইনফরমেশন সমস্ত কিছু আমি গ্রুপে পাঠিয়ে দেবো। তো যাই হোক, আমরা প্রথমেই চলে যাব কার্বন সাইকেল অর্থাৎ কার্বন চক্র সম্পর্কে। সবাই ঠিকঠাক শুনতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু রেসপন্স করবে, তাহলে কন্টিনিউ করব। একটুখানি রেসপন্স করবে যারা আছো। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে, শুনতে থাকো। তো কার্বন সাইকেল যে ব্যাপারটা রয়েছে, কার্বনটা কি? কার্বনটা হচ্ছে একটা মৌলিক পদার্থ। পরিবেশের মধ্যে কার্বন অনেক যৌগ রূপে থাকতে পারে, যেমন তোমার কয়লা, খনিজ তেল, লবণ, চুনাপাথর, বিভিন্ন হাইড্রোকার্বন গ্যাস। কার্বনটা বিভিন্ন কিছুতেই কিন্তু থাকতে পারে, যেমন কয়লার একটা মেইন উপাদান কিন্তু কার্বন। তো যাই হোক, এই যে কার্বনটা, এটা আহ, আহ, মূলত কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে পরিবেশ থেকে মূলত জীবদেহে প্রবেশ করে, এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়ে পরিবেশের মধ্যে এই কার্বনের যে একটা ব্যালেন্স বা সমতা, সেটা কিন্তু বজায় থাকে। এটাকেই কিন্তু আমরা বলে থাকি কার্বন চক্র। দ্য গ্লোবাল movement of carbon between the abiotic environment including the atmosphere and ocean and organism is known as the carbon cycle। অর্থাৎ অ্যাবায়োটিক যে এনভায়রনমেন্ট রয়েছে ইনক্লুডিং অ্যাটমসফিয়ার, ওসিয়ান, এগুলো এবং অর্গানিজম মানে জীবজগৎ, এই দুটোর মধ্যে যখন কার্বনের একটা আদান প্রদান চলে, একটা আবর্তন চলে, সেটাকেই আমরা কিন্তু কার্বন সাইকেল বা কার্বন চক্র বলে থাকি। তো কার্বন পরিবেশের একটা গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান বলা চলে। জীবজগতের জন্য অত্যাবশ্যকীয় যে বিভিন্ন অণুগুলো রয়েছে, যেমন ধরো প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট বা শর্করা, এই সমস্ত কিছুর গঠন হচ্ছে কার্বন। তো এগুলো কিন্তু মূলত কার্বনের গঠন। তো এবারে কার্বনের প্রকৃতি সম্পর্কে আমরা একটু জেনে রাখার চেষ্টা করব। বায়ুমণ্ডলে মূলত কার্বন যে ব্যাপারটা, এটা কিন্তু গ্যাস হিসেবে থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে থাকে, এবং বায়ুমণ্ডলে এই গ্যাসটার পরিমাণ হচ্ছে 0.03%। এবং এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু সদা পরিবর্তনশীল বলা চলে। এর পরিমাণটা বায়ুমণ্ডলে পরিবর্তিত হয়। তিনটে প্রধান উৎস হচ্ছে বায়ুমণ্ডলে, বায়ুমণ্ডল, জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড এবং ভূগর্ভস্থ খনিজ। এই তিনটে প্রধান উৎসই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের তিনটে প্রধান উৎস। এবং এই কার্বন ডাইঅক্সাইড জলে যখন দ্রবীভূত অবস্থায় থাকে তখন কিন্তু সেটা কার্বনেট অথবা বাইকার্বনেট এই হিসাবে কিন্তু থাকে, জলে যখন দ্রবীভূত অবস্থায় থাকে। আর বাতাসে যখন থাকে অ্যাটমসফিয়ারে, তখন কিন্তু সেটা নর্মালি কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে থাকে। সুতরাং এই বাতাস এবং জল, এই দুটো থেকে প্রথমে জীবজগতে প্রবেশ করে, এবং জীবজগৎ থেকে পরবর্তীতে আবার বায়ুমণ্ডল এবং জলে পতিত হয়। সেইভাবেই কিন্তু এটা আবর্তিত হয় আর কি। এটা কি আমরা কার্বন চক্র বলতে পারি। সুতরাং কার্বন চক্র কাকে বলে? দেখো, যে চক্রাকার পদ্ধতিতে কার্বন মৌল কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে বা কার্বন ডাইঅক্সাইড যৌগ রূপে পরিবেশ থেকে জীবজগতে প্রবেশ করে, আবার জীবজগৎ থেকে পুনরায় পরিবেশে ফিরে আসে, এবং এইভাবে কিন্তু বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তার যে স্বাভাবিক ভারসাম্য বা মাত্রা, সেটা কিন্তু বজায় রাখে। এটাকেই কিন্তু আমরা কার্বন সাইকেল বলতে পারি। এখানে দেখো, ছবির মাধ্যমে দেখানো হয়েছে ভৌত পরিবেশ থেকে কার্বনটা জীবে আসছে, জীব থেকে আবার ভৌত পরিবেশে আসছে। এরকম ভাবে কিন্তু কার্বন সাইকেলটা সম্পন্ন হয়। এই যে কার্বন সাইকেল বা কার্বন চক্র, এটা সর্বপ্রথম আবিষ্কার করেছিল একজন ব্রিটিশ রসায়নবিদ, তার নাম হচ্ছে জোসেফ প্রেস্টলি। জোসেফ প্রেস্টলি তিনি প্রথম এই কার্বন চক্রটা আবিষ্কার করেছিলেন, এবং এর সাথে আরো একজন ছিলেন, তিনি হচ্ছেন অ্যান্টনি ল্যাভেসিয়ে। অ্যান্টনি ল্যাভেসিয়ের এবং জোসেফ প্রিস্টলি, এই দুইজনে মিলে কিন্তু এই কার্বন চক্রটা আবিষ্কার করেছিলেন। এবারে কার্বন চক্রের যে পদ্ধতি, আমরা আগেই জেনেছি যে পরিবেশ থেকে জীবদেহে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে কার্বনটা চলে আসে। এবার কিভাবে আসে না, পরিবেশ থেকে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড, বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু মূলত সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের মাধ্যমে কিন্তু সবুজ উদ্ভিদ প্রথমে গ্রহণ করে থাকে। অর্থাৎ সবুজ উদ্ভিদ যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড, এটা গ্রহণ করে সবুজ উদ্ভিদ কিন্তু শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয়, গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে, এবং কার্বন ডাইঅক্সাইডের সহায়তায়, কার্বন ডাইঅক্সাইড এবং তোমার জল, সৌরশক্তির সহায়তায় কিন্তু এই গ্লুকোজ জাতীয় খাবার এবং তোমার অক্সিজেন মুক্ত করে।
এবং পরবর্তী ক্ষেত্রে এই যে সবুজ উদ্ভিদ এটাকে কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে বিভিন্ন তৃণভোজী প্রাণী, তৃণভোজীকে খাচ্ছে মাংসাশী প্রাণী। এইভাবে ফুড চেন বা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ দেহে যেটা স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ থেকে যায়, যে শক্তিটা সেটা কিন্তু মানে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে তোমার এই ফুড যে চেন, সেই ফুড চেন অনুযায়ী বিভিন্ন জীবের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করে। তো আজকের ফুড চেন বিষয়টা তো আজকে পরীক্ষা ছিল, ওখানে একটা কোশ্চেন একটু আমার ভুল হয়ে গেছে অপশন সিলেক্ট করা। ওখানে দেখবে সর্বোচ্চ পর্যায়ে কোন প্রাণীটি অবস্থান করে, এখানে গরু, মানুষ এরকম প্রাণীগুলো ছিল। তো এটার এক্সাম্পল, এই অ্যান্সারটা কিন্তু মানুষই হবে। মানুষ যেহেতু সর্বভুক বা সর্বোচ্চ পর্যায়ের খাদক, সর্বোচ্চ পর্যায়ে ওটাই অবস্থান করবে। তো যাই হোক, এই বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইডটা সালোক সংশ্লেষের মাধ্যমে যেটা সবুজ উদ্ভিদ গ্রহণ করলো, স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ করলো, এটা থেকে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন খাদক স্তরের মধ্যে কিন্তু সঞ্চারিত হচ্ছে, প্রাণীদেহে চলে যাচ্ছে এবং প্রাণীদের মৃত্যু এবং পচনের মাধ্যমে দেখা যাচ্ছে সেটা থেকে পরবর্তী ক্ষেত্রে পেট্রোলিয়াম, কয়লা, কাঠ এগুলো তৈরি হচ্ছে এবং এগুলোর দহন, অগ্নুৎপাতের মাধ্যমে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। বা বলা যেতে পারে যে বিভিন্ন যে ঝিনুক, শামুক এই সমস্ত প্রাণীগুলো রয়েছে, এগুলো কার্বন ডাইঅক্সাইডকে কার্বন যৌগে পরিণত করে দেহ গঠনের কাজে ব্যবহার করে। পরিবেশ থেকে এইভাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা অপসারিত হয়ে যাচ্ছে। বা ফুড চেনের মাধ্যমে বলা চলে যে তৃণভোজী প্রাণীগুলো উদ্ভিদকে খাচ্ছে, মাংসাশী প্রাণীগুলো তৃণভোজীদের খাচ্ছে, এইভাবে কার্বন জীবদেহের মধ্যে এইভাবে সঞ্চারিত হচ্ছে। আবার চুনাপাথর, ফেলসপার এই সমস্ত খনিজ পদার্থগুলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে বিভিন্ন প্রকার কার্বনের যৌগ প্রস্তুত করছে। তো এইভাবে কিন্তু কালক্রমে আবার বায়ুমণ্ডলে ফিরে আসছে। এইভাবে বায়ুমণ্ডল থেকে জীবদেহ, জীবদেহ থেকে বায়ুমণ্ডলে এইভাবে ফিরে আসার প্রত্যাবর্ত এই যে চক্রাকারে পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা কার্বন সাইকেল বলতে পারি। এবারে আমরা জানবো হয় কার্বন সাইকেল ইজ ইম্পর্টেন্ট। কার্বন সাইকেলের যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলোই এখন একটু আলোচনা করি আমি। তো অনেক সাইকেল রয়েছে এবং কার্বন সাইকেলের যে কতগুলো বিশেষত্ব রয়েছে, পার্টিকুলার কতগুলো গুরুত্ব রয়েছে, এই গুরুত্বগুলোর মধ্যে কি রয়েছে দেখো। মেনি তোমার থ্রো ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন, ইট ইজ দ্য ওয়ে অফ আর্থ প্রোডাক্ট ফুড অ্যান্ড আদার রিনিউয়েবল রিসোর্স। অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইডটা তোমার ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের মাধ্যমে, শ্বসনের মাধ্যমে মূলত এটা ব্যবহার হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু মূলত বিভিন্ন যে প্রডিউসার বা খাদক তাদের মধ্যে কিন্তু খাদ্য হিসেবে এটা চলে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইড প্লেস এ কি দ্য ট্র্যাপিং হিট ইন দ্য অ্যাটমসফিয়ার ওয়ান অফ দ্য বেসিক মেকানিজম। এখানে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু বায়ুমণ্ডলে থেকে এটা গ্রিন হাউস গ্যাস রূপে থাকছে এবং এটা কিন্তু একটা গ্রিন হাউস এফেক্ট তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কার্বন প্লেস এ সেন্ট্রাল রোল ইন কম্বাসশন, অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কার্বনটা একটা মানে খাদ্য উপাদান হিসেবে বা ভোগের একটা উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে, এখানে কনজামশনের একটা উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে, কারণ প্রোটিন, শর্করা, স্নেহ পদার্থের যে কার্বনটা এটাই কিন্তু এগুলোর প্রধান উপাদান বলা চলে। এবারে আমরা নাইট্রোজেন সাইকেল অর্থাৎ নাইট্রোজেন চক্র, নাইট্রোজেন চক্রটা নিয়ে আলোচনা করব আমরা। তো বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন গ্যাসটাই সব থেকে বেশি থাকে বায়ুমণ্ডলে, 78.08% থাকে বায়ুমণ্ডলে। এবং যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে নাইট্রোজেন জীবজগতে এবং নাইট্রোজেনটা আবার বায়ুমণ্ডলে পরিবর্তন আবার পরে মানে একটা সময় ফিরে আসে, এইভাবে পরিবেশ থেকে জীবদেহে, বায়ুমণ্ডল থেকে জীবদেহে, জীবদেহ থেকে আবার পুনরায় বায়ুমণ্ডলে আবর্তন করে। এইভাবে এটাকেই আমরা কিন্তু নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্র আমরা বলতে পারি। তাহলে নাইট্রোজেন সাইকেল বা নাইট্রোজেন চক্র ব্যাপারটা কি, এটা আমরা বলতে পারি যে নাইট্রোজেন সাইকেল ইজ এ ন্যাচারাল সাইক্লিক প্রসেস ইন দ্য কোর্স অফ হুইচ অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন এন্টার্স দ্য সয়েল অ্যান্ড বিকামস পার্ট টু লিভিং অর্গানিজম বিফোর রিটার্নিং দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত অ্যাটমসফিয়ারে রিটার্নিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সয়েল, অ্যাটমসফিয়ার এগুলোর মধ্যেই কিন্তু থাকছে এবং জীবজগৎ দ্বারা এগুলো কিন্তু জীবজগৎ দ্বারা ব্যবহৃত হচ্ছে। এবারে আমরা দেখো নাইট্রোজেন ফিক্সেশন যে ব্যাপারটা রয়েছে, এখানে কতগুলো পর্যায় রয়েছে আমরা দেখব, এগুলো থেকে বিভিন্ন কোশ্চেন গুলো আসে। নাইট্রোজেন চক্রের যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে, প্রথমত যে পর্যায়টা রয়েছে দেখো নাইট্রোজেন ফিক্সেশন অর্থাৎ নাইট্রোজেনের স্থিতিকরণ। নাইট্রোজেনের স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে বিষয়টা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো
সহজ কথায় বলতে গেলে মাটিতে নাইট্রোজেন আবদ্ধ বা সঞ্চিত হওয়ার যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেটাকেই আমরা নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন স্থিতিকরণ প্রক্রিয়া আমরা বলতে পারি। মূলত বিভিন্নভাবে নাইট্রোজেন স্থিতিকরণ হয়, যেমন তোমার বজ্রপাত হলে বা কোনো আকাশে বিদ্যুৎ চমকালে বিদ্যুৎ ক্ষরণের জন্য বাতাসের নাইট্রোজেন গ্যাসটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায় এবং সেটা কিন্তু নাইট্রিক অ্যাসিড তৈরি করে। বাতাসের যে নাইট্রোজেন গ্যাস সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে এবং নাইট্রিক অক্সাইডটা পরবর্তী ক্ষেত্রে এই নাইট্রিক অক্সাইডটা আবার যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন কিন্তু এটা নাইট্রোজেন পার অক্সাইডে পরিণত হয় এবং এই নাইট্রোজেন পার অক্সাইডটা পরবর্তী ক্ষেত্রে কি হয়, এটার সঙ্গে যখন বৃষ্টির জল তারপরে তোমার বৃষ্টির জলের সঙ্গে যখন বিক্রিয়া করে এটা তখন নাইট্রাস ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং এই নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এটা কি হয় পরবর্তী ক্ষেত্রে ক্যালসিয়াম পটাশিয়াম এই সমস্ত লবণগুলির সাথে মিশে গিয়ে বিভিন্ন ধরনের নাইট্রেট ঘটিত যৌগ তৈরি করে, যেমন ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। তো এই সমস্ত যৌগগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে তৈরি করে। তো এইভাবে বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন এইভাবেই কিন্তু আস্তে আস্তে তোমার মাটির লবণ হিসাবে কিন্তু আস্তে আস্তে চলে যায় নাইট্রোজেন ঘটিত সোডিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট এই সমস্ত যে যৌগগুলো পরবর্তী ক্ষেত্রে কিন্তু মাটির মধ্যেই আলটিমেটলি চলে যাচ্ছে। তো নাইট্রোজেন ফিক্সেশন এভাবেই কিন্তু হয়, মানে যে প্রক্রিয়ায় মাটির মধ্যে নাইট্রোজেনটা যুক্ত হচ্ছে যে প্রক্রিয়ায়, সেটাকেই আমরা নাইট্রোজেন ফিক্সেশন বলতে পারি। তারপরে যেটা রয়েছে দেখো অ্যামোনিফিকেশন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নাইট্রোজেন সাইকেলের মধ্যে, যে পদ্ধতির সাহায্যে মাটিতে বসবাসকারী বিভিন্ন যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোর মাধ্যমে নাইট্রোজেন যে যৌগটা মাটিতে ছিল সেই যৌগটা অ্যামোনিয়ামে পরিণত হয়, সেটাকেই আমরা কিন্তু অ্যামোনিফিকেশন বলতে পারি। অর্থাৎ এই যে মাটিতে বিভিন্ন যে ব্যাকটেরিয়া, তারপরে ব্যাকটেরিয়াগুলো যখন মাটির যে নাইট্রোজেন যৌগটা এটা যখন অ্যামোনিয়ামে পরিণত করে তখনই সেটাকে আমরা অ্যামোনিফিকেশন বলতে পারি। তো এই অ্যামোনিফিকেশনে সাহায্যকারী যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে এইগুলো থেকেও কোশ্চেন হতে পারে যে অ্যামোনিফিকেশন বা ব্যাকটেরিয়াগুলো কোনগুলো, অ্যামোনিফিকেশনে সাহায্য করে এরকম ব্যাকটেরিয়া কোনগুলো। তো এগুলোর মধ্যে তোমার রয়েছে তোমার ব্যাসিলাস মাইকন্ডিস, তারপরে রয়েছে তোমার ব্যাসিলাস ভালগারিস, তারপরে রয়েছে ব্যাসিলাস র্যামোসাস। এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কিন্তু অ্যামোনিফিকেশনের বা অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া বলা যেতে পারে। তারপরে যেটা নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন বলতে বোঝাচ্ছে নাইট্রোজেনের সংযোজন, লস অফ ইলেকট্রনস অফ অ্যামোনিয়া বাই স্পেশালাইজড ব্যাকটেরিয়া। তো নাইট্রিফিকেশন বলতে বোঝাচ্ছে নাইট্রোজেনের সংযোজন মূলত উদ্ভিদ, প্রাণীদেহ, অন্যান্য জৈব পদার্থ থেকে জারিত হয়ে এটা মূলত জারণ প্রক্রিয়াটা বেশি কাজ করে থাকে বা অক্সিডেশন বা জারণ প্রক্রিয়াটা কাজ করে থাকে যেখানে ইলেকট্রন বর্জন করে। জারণ প্রক্রিয়া আমরা জানি ইলেকট্রন বর্জন করে এবং বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রন সংযোজন করে এবং জারণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনটা যুক্ত হয় এবং বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনটা অপসারিত হয় বা বিয়োজন ঘটে। তো যাই হোক এই বিভিন্ন যে তোমার ব্যাকটেরিয়ার মাধ্যমে মূলত দেখা যাচ্ছে যে বিভিন্ন নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে তোমার নাইট্রোজেনের একটা সংযোজন ঘটে মৃত উদ্ভিদ, প্রাণীদেহ, অন্যান্য জৈব পদার্থ থেকে নাইট্রোজেন যৌগগুলো যখন ব্যাকটেরিয়ার মাধ্যমে যখন জারিত হয় বা বিয়োজিত হয় বলা চলে বা অক্সিডেশন প্রক্রিয়ার মুখোমুখি হয় তখন কিন্তু প্রথমে অ্যামোনিয়া তৈরি করে, পরে নাইট্রাইট তৈরি করে এবং সবশেষে নাইট্রেট যৌগে পরিণত করে। এই অ্যামোনিয়া তো প্রথমেই তৈরি হলো এবং পরবর্তী ক্ষেত্রে নাইট্রাইট প্রথমে তৈরি হয় এবং সবশেষে তৈরি হয় নাইট্রেট। তো এইভাবে তৈরি হয়ে পুনরায় কিন্তু মাটিতে আবার নাইট্রোজেনটা জীবদেহ থেকে আবার এই নাইট্রোজেনটা আবার মাটিতে ফিরে আসার যে পুনঃপ্রবেশ ঘটার যে প্রক্রিয়া এটাকেই কিন্তু আমরা নাইট্রিফিকেশন প্রক্রিয়া আমরা বলতে পারি। তো এই নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্যকারী যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে বা নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তো সেগুলোর মধ্যে রয়েছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো রয়েছে যেগুলো নাইট্রিফিকেশন পদ্ধতিকে ত্বরান্বিত করে বলা চলে। আর একটা পদ্ধতি রয়েছে, এটা আমরা দেখবো ডিনাইট্রিফিকেশন। আগে একটু ছবিটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো
নাইট্রোজেন গ্যাস প্রথমে নাইট্রোজেন ফিক্সেশনের মাধ্যমে বা নাইট্রোজেন স্থিতিকরণের মাধ্যমে এটা যাচ্ছে এবং অর্গানিক নাইট্রোজেন কিছুটা যুক্ত হচ্ছে। তো দেখো তারপরে অ্যামোনিয়াম তৈরি হচ্ছে, অ্যামোনিয়ামের পরে নাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রেট, প্রথমে তোমার অ্যামোনিফিকেশনের মাধ্যমে প্রথমে তোমার যেটা হবে নাইট্রাইট, তারপরে নাইট্রেট, ঠিক আছে, এর মধ্যে একটা নাইট্রাইট হতো। তো যাই হোক অ্যামোনিয়াম থেকে নাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রেট এবং নাইট্রেটটা ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। তো হ্যাঁ, এই যে নাইট্রেটটা এটাও কিন্তু অর্গানিক নাইট্রোজেন রূপেও আবদ্ধ হতে পারে। এই নাইট্রেটটাও কিন্তু উদ্ভিদ দেহে নাইট্রোজেন হিসাবেও উদ্ভিদ দেহে নিতে পারে, নাইট্রেটটাও কিন্তু উদ্ভিদ এটাকে নিতে পারে আর কি, গ্রহণ করতে পারে। তো তার জন্য এরকম তীর চিহ্নটা এখানে দেখানো হয়েছে। তো আমরা যেটা আলোচনা করব যে নাইট্রেট থেকেও কিন্তু একটা প্রক্রিয়ায় নাইট্রোজেন গ্যাসে রূপান্তরিত হতে পারে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। এবারে আমরা এই ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া, যেটাকে বাংলাতে বলা হচ্ছে নাইট্রোজেনের মোচন, নাইট্রোজেনের মোচন বা ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া কাকে বলি? আমরা নাইট্রেট পর্যন্ত ছিলাম এবং এই মাটিতে যখন নাইট্রেট যৌগটা যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার দ্বারা রূপান্তরিত হয়ে পুনরায় নাইট্রোজেন গ্যাস রূপে বায়ুমণ্ডলে আবার চলে আসে, ফিরে আসে, সেটাকেই কিন্তু আমরা ডিনাইট্রিফিকেশন বলতে পারি। অর্থাৎ মাটির যে নাইট্রেট যৌগটা এটা পুনরায় ব্যাকটেরিয়ার দ্বারা রূপান্তরিত হয়ে আবার বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস রূপে আবার ফিরে আসে, এটা কি আমরা ডিনাইট্রিফিকেশন বলতে পারি। তো এক্ষেত্রে যে ব্যাকটেরিয়াগুলো কাজ করে সেগুলোকে আমরা ডিনাইট্রিফিকেশন পদ্ধতিকে ত্বরান্বিত করে এমন ব্যাকটেরিয়াগুলোকে আমরা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে থাকি। এবং এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলোর মধ্যে রয়েছে ব্যাসিলাস, এর মধ্যে থিওব্যাসিলাস রয়েছে, তারপরে রয়েছে প্যারাকোসাস, তারপরে রয়েছে সিউডোমোনাস। এই সমস্ত যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হিসাবে পরিচিত। তো যাই হোক এগুলোর মাধ্যমে এই ডিনাইট্রিফিকেশনের মাধ্যমেই দেখা যাচ্ছে আবার বায়ুমণ্ডলে নাইট্রোজেনটা চলে আসছে। এবারে আমরা আলোচনা করব হোয়াই ইজ দ্য নাইট্রোজেন সাইকেল ইম্পর্টেন্ট, নাইট্রোজেন চক্রটা কেন গুরুত্বপূর্ণ। The nitrogen cycle provides nitrogen to the ecosystem from the atmosphere, ground and ocean. ইকোসিস্টেমে প্রবেশ করছে নাইট্রোজেনটা অ্যাটমসফিয়ার থেকে, ভূমি থেকে, অসিয়ান থেকে। নাইট্রোজেন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ কমপ্লেক্স মোলিকুলস সাচ অ্যাজ অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের বা প্রোটিনের অ্যামিনো অ্যাসিডের একটু উৎস হিসেবে কাজ করে এই নাইট্রোজেনটা। এবং প্রাণী জগতের যে সজীব কোষগুলো থাকে সেই সজীব কোষের দুটো মেইন উপাদান থাকে ডিএনএ আরএনএ। এই ডিএনএ আরএনএ এর যে মেইন উপাদান সেটাও কিন্তু নাইট্রোজেন, অর্থাৎ ডিএনএ বলতে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ আরএনএ এই দুটো কিন্তু প্রতিটা সজীব কোষের একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং এই সজীব কোষের এই দুটো গুরুত্বপূর্ণ উপাদানের প্রধান এলিমেন্টটাই হচ্ছে কিন্তু নাইট্রোজেন। তো সুতরাং নাইট্রোজেন চক্রের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে। তো এটুকুই আলোচনা করলাম, নাইট্রোজেন চক্রের আলোচনা এই পর্যন্তই। সবাই ঠিকঠাক শুনতে পারলে কিনা, বুঝতে পারলে কিনা আমাকে একটু জানাবে। ক্লাসে যারা ছিলে একটু রেসপন্স করো, যারা ক্লাসে ছিলে। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটুখানি লেফট নিচ্ছি, একটুখানি পরে। আমরা এখন আলোচনা করছি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড কনজারভেশন, অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা ও সংরক্ষণ। তো অ্যাকচুয়ালি পরিবেশ ব্যবস্থাপনা বা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট কাকে বলে এটা আমাদের প্রথমে বুঝে নিতে হবে। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ব্যাপারটা হচ্ছে মানুষ এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক, মানুষ এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে উন্নতি ঘটাতে হবে এবং উন্নতি ঘটিয়ে মানব সমাজ ও পরিবেশের যে গুণাবলী সেইটার উৎকর্ষ সাধনের একটা পদ্ধতি, সেটাকেই আমরা কিন্তু বলা যেতে পারে পরিবেশ ব্যবস্থাপনা বা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এক কথায় পরিবেশ ব্যবস্থাপনা বলতে পরিবেশের উৎকর্ষ সাধন, পরিবেশের যে গুণমান সেটার উৎকর্ষ সাধন এবং এই উৎকর্ষ সাধন ঘটিয়ে মানুষ এবং পরিবেশের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটার উন্নতি ঘটানোর চেষ্টা করা হয়। তো এই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের
ক্ষেত্রে দেখো বিভিন্ন বিষয়গুলো রয়েছে, রিসোর্স কনজারভেশন, এনভায়রনমেন্টাল, বিভিন্ন বিষয়গুলো রয়েছে, বিভিন্ন অ্যাকশন প্ল্যান, এনভায়রনমেন্টাল বিভিন্ন আইনগুলো রয়েছে, এর মধ্যে এনভায়রনমেন্টাল বিভিন্ন বিষয়গুলো রয়েছে আর কি, সম্পদের সংরক্ষণ, বিভিন্ন বিষয়গুলো এর মধ্যে আলোচনা হয়। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম বা পরিবেশ সংরক্ষণের মধ্যে মেইনলি দুটো উপাদান থাকে। এই দুটো উপাদানের মধ্যে দেখো মেইনলি দুটো উপাদান থাকে, কি কি? একটা হচ্ছে তোমার রিসোর্স ম্যানেজমেন্ট বা সম্পদ ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে তোমার ইমপ্রুভমেন্ট অফ টেকনোলজি অর্থাৎ প্রযুক্তির উন্নতি সাধন। সম্পদের ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদের গবেষণা মূল্যায়ন করা হয়, সম্পদের সঠিক ব্যবস্থাপনা করার চেষ্টা করা হয়, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের চেষ্টা করা হয়। ইমপ্রুভমেন্ট অফ টেকনোলজি, প্রযুক্তির উন্নতি সাধন ঘটিয়ে কিভাবে বিভিন্ন দূষণগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, যেমন ক্যাটালিটিক কনভার্টারের মাধ্যমে বায়ু দূষণটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এই সমস্ত প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে কিভাবে বিভিন্ন দূষণগুলোকে কন্ট্রোল করা যেতে পারে, এটাই মূলত এখানে আলোচনা করা হয়। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের এটা একটা পার্ট বলা যেতে পারে। তো এখানে আরো কতগুলো বিষয় তোমরা দেখছো, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম এ কন্টিনিউ সার্কেল of planning, implementing, reviewing and improving the action of organism take to meet environmental obligation। অর্থাৎ পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন প্রসেস কিন্তু আমাদের নেওয়া যেতে পারে, বিভিন্ন রিভিউ করে বিভিন্ন প্ল্যান প্রক্রিয়াগুলো নেওয়া যেতে পারে, তার মাধ্যমেই কিন্তু আমরা এই মূলত এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট আমরা করতে পারি। তো এখানে মূলত একটা সাইকেল রয়েছে কিভাবে এটা করা যেতে পারে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট যে সিস্টেমটা কিভাবে রয়েছে এখানে। মূলত এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমত কারেন্ট সিচুয়েশনটা দেখানো হয়, সেই সিচুয়েশন দেখে কিছু এনভায়রনমেন্টাল পলিসি বা পরিবেশ সম্পর্কিত কিছু নীতিগুলো প্রণয়ন করা হয়, এবং পরবর্তী ক্ষেত্রে এই নীতিগুলো অনুযায়ী কিন্তু প্ল্যানিং বা পরিকল্পনা করা হয়। ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অপারেশন, এই প্ল্যানিং অনুযায়ী সেটাকে কার্যে রূপান্তরীকরণ করা হয়, সেই অনুযায়ী কিন্তু কার্যপদ্ধতি এগোতে থাকে, এবং তারপরে চেকিং অ্যান্ড কারেক্টিভ অ্যাকশন, বিভিন্ন চেক বা যাচাই করে এগুলোকে সঠিক পন্থা কোনটা হতে পারে সেগুলো একটা কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়, এবং পরবর্তী ক্ষেত্রে ম্যানেজমেন্টের রিভিউ নেওয়া হয়, এবং এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে একটা এনভায়রনমেন্টাল একটা ইমপ্রুভমেন্ট চলতে থাকে। এভাবেই কিন্তু একটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এভাবেই কিন্তু পরিচালিত হয়। এবারে আমরা আলোচনা করব অবজেক্টিভস অফ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনার কি কি উদ্দেশ্য রয়েছে। প্রথমত যেটা দেখতে পাচ্ছ দেখো, কন্ট্রোলিং এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ, বিভিন্ন পরিবেশ দূষণ, জল, বায়ু, মৃত্তিকা, সমস্ত যে দূষণগুলোকে কিভাবে কন্ট্রোল করা যাবে তার জন্য কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে। রিনিউয়েবল অফ সুইটেবল ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ যে সমস্ত তোমার প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে এগুলোর উপযুক্ত নবীকরণ করতে হবে। সব তো নবীকরণ করা সম্ভব নয়, যেগুলো নবীকরণ করা যেতে পারে সেগুলোকে করতে হবে। রিসোর্স ইউটিলাইজেশন অ্যান্ড কন্ট্রোলিং ইজ ওভার ইউজ, অর্থাৎ যে সমস্ত সম্পদগুলো সেটার পরিমিত ব্যবহার করতে হবে, অপটিমাম ইউজ করতে হবে, এবং সেটার অতিরিক্ত ব্যবহার সেটাকেই নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে যে বিষয়টা রয়েছে দেখো, রিডিউসিং দ্য হার্মফুল এফেক্ট দ্য ভেরিয়াস ক্লাইমেটিক ডিজিজ, অর্থাৎ বিভিন্ন জলবায়ুগত দুর্যোগের ক্ষতিকর যে প্রভাব সেটাকে কমাতে হবে যতটা সম্ভব। ইনোভেশন অফ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি টেকনোলজি, অর্থাৎ পরিবেশ বান্ধব বিভিন্ন যে প্রযুক্তি সেটার উদ্ভাবনের দিকে সচেষ্ট থাকতে হবে। রিডিউসড বা পরিবেশ বান্ধব শক্তিগুলোকে বেশি মাত্রায় ব্যবহার করতে হবে। রিডিউস কনজাম্পশন অফ নন বায়োডিগ্রেডেবল রিসোর্সেস, অর্থাৎ জৈব পচন বিমুখ যে সমস্ত সামগ্রী সেগুলোর তোমার ব্যবহারটাকে কমাতে হবে। তুলনামূলক বায়োডিগ্রেডেবল যে সমস্ত পদার্থগুলো রয়েছে, সামগ্রীগুলো রয়েছে, সেটাকে বেশি মাত্রায় ব্যবহার করতে হবে আর কি। আর পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোকে কিভাবে ইমপ্লিমেন্টেশন ঘটানো যায় সেদিকেও কিন্তু সচেষ্ট থাকতে হবে। এবারে আমরা আরেকটা কনসেপ্ট আলোচনা করব, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে ইআইএ বলে থাকি। তো এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এমন একটা প্রজেক্ট বা এটা কোনো একটা উন্নয়ন কাজ যদি হয় সেটার কি কি ইমপ্যাক্ট হতে পারে, বিশেষত নেগেটিভ ইমপ্যাক্ট কি কি হতে পারে, সেটাকে মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে সেই জায়গায় সেই উন্নয়নমূলক কাজ হবে কি হবে না তার একটা
মানে তার একটা দৃষ্টান্ত তুলে ধরে আর কি, মূলত সেটা উন্নয়নমূলক কাজ সেখানে করা যাবে কি যাবে না, সেই এরিয়াটা ওই কাজের জন্য কোনো একটা ধরো কোনো একটা জায়গায় শিল্প স্থাপন হবে, শিল্প স্থাপন হলে ওখানকার ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ওখানকার হিউম্যান এনভায়রনমেন্ট কি পরিমাণ অ্যাট্রাকটিভ হবে, কি পরিমাণ এফেক্টেড হবে, সেইটা কিন্তু আগে বিচার বিবেচনায় করা হয় এবং তারপরেই কিন্তু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা ছাড়পত্র দেওয়া হয় যে সেখানে সেটা গড়ে উঠবে কি উঠবে না। তো যাই হোক, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট যে অ্যাসেসমেন্ট যে ব্যাপারটা, এটা কিন্তু মূলত ইউএনইপি ডেফিনেশনটা দিয়েছিল যখনই কিন্তু কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট আনার কথা বলা হয়, তখনই সেই প্রজেক্ট সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সেই প্রজেক্টের জন্য কিছু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, কিছু সোশ্যাল ইম্প্যাক্ট, কিছু ইকোনমিক ইম্প্যাক্ট, সেগুলো কেমন হবে সেই সমস্ত ইম্প্যাক্ট গুলো এক্সামাইন করে দেখা হয় সেটা আদৌ সেখানে গড়ে তোলা যাবে কি যাবে না। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এক ধরনের স্টাডি বা প্রসেস বলা যেতে পারে। এখানে সম্পূর্ণ অ্যাক্টিভিটিস গুলোকে অ্যানালাইসিস করা হয় এবং এখানে জনগণের যে মতামত সেটাকেও কিন্তু প্রাধান্য দেওয়া হয়। মানুষ এই সম্পর্কে কি ভাবছে, মানুষের অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, জনগণের একটা কিন্তু মতামত এখানে নেওয়া হয়। সুতরাং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের হিস্ট্রি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব 1970 সালের 1 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, তো তারাই কিন্তু প্রথম এইটা ব্যবহার করেছিল, এই জিনিসটাকে ইউজ করেছিল। এবং ইউএসএ যে গভর্নমেন্ট প্রথম 1970 সালে ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি অ্যাক্টের মাধ্যমে এটাকে অন্তর্ভুক্ত করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে শুধু এটুকুই জেনে রাখো যে প্রথম এই কার দ্বারা এটা ব্যবহার হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের যে উদ্দেশ্যগুলো ছিল যে এই অ্যাসেসমেন্ট দ্বারা করা দরকার, কারণ আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনটা খুবই জড়িত এবং ইকোনমিক ডেভেলপমেন্ট করলেই হবে না, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কতটা হচ্ছে, কি মাত্রায় হচ্ছে, সেইটার মাধ্যমে পরিবেশ, মানুষ, জনজীবন কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাকে আমাদের বিচার বিবেচনা করতে হবে। তারপরেই সেই ইকোনমিক ডেভেলপমেন্ট হবে কি হবে না, সেখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে কি উঠবে না, সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং মানুষের এই বিষয়ে সচেতন মানুষ কতটা এগিয়ে আসছে, কতটা তাদের মতামত জানাচ্ছে, তাদের মতামতটাকেও কিন্তু একটা প্রায়োরিটি দিতে হবে। তো অবজেক্টিভ গুলো এখানে লেখা রয়েছে, দেখো, জৈব অজৈব পরিবেশ, মানুষের স্বাস্থ্য, কল্যাণ, এই যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলোই মূলত রয়েছে। পরিবেশটার স্থিতিশীলতা আছে কিনা সেটাকে বিচার বিবেচনা করতে হবে, যদি সেটা ডিগ্রেডেবল পরিস্থিতির দিকে ধীরে ধীরে চলে যায় তাহলে সেটাকে স্থিতিশীল আনার জন্য কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে সেখানে যদি কোনো উন্নয়নমূলক কাজকর্ম হয় তাহলে কিন্তু সেই অবক্ষয়ের সম্ভাবনা কিন্তু আরো বেড়ে যাবে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করতে হবে। প্রথমত কোনো একটা প্রজেক্ট যখন নেওয়া হয় সেই প্রজেক্টটা ইআই এ যখন প্রয়োগ করা হয় সেখানে জনগণের একটা পার্টিসিপেশন থাকে এবং পরবর্তী ক্ষেত্রে এটা দ্বারা একটা প্রতিবেদন পেশ করা হয় যে কি কি সুবিধা হতে পারে, কি কি অসুবিধা হতে পারে, সেটাকে পরবর্তী ক্ষেত্রে পুনর্মূল্যায়ন করা হয়, জনগণের অংশগ্রহণ অবশ্যই থাকে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা সিদ্ধান্ত নেওয়া হয় যে সেটা অনুমোদন পাবে কি পাবে না, সরকারি অনুমোদন পাবে কি পাবে না। তার ফলেই কিন্তু দেখা যাচ্ছে সেখানকার এনভায়রনমেন্টাল যে স্ট্যাবিলিটি সেটা সঠিক মাত্রায় বজায় থাকে। এবারে আমরা এনভায়রনমেন্টাল কিছু মুভমেন্ট বা আন্দোলন সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। পরিবেশ যে আন্দোলনগুলো রয়েছে সেই পরিবেশ আন্দোলনগুলো থেকে কিন্তু আমাদের এসএসসিতে প্রচুর এমসিকিউ কোশ্চেন থাকে, সুতরাং এই আন্দোলনগুলো সম্পর্কে কিন্তু আমাদের ভালোভাবে বিস্তারিত জেনে নিতে হবে। তো এই আন্দোলনগুলোর মধ্যে দেখো কি কি বিষয় রয়েছে আমরা একটু জেনে রাখার চেষ্টা করি। প্রথমত বিভিন্ন আন্দোলনগুলো রয়েছে, আমরা একে একে আলোচনা করব। বিষ্ণয় আন্দোলন যেটা রয়েছে, বিষ্ণয় আন্দোলন মূলত অমৃতা দেবী ওনার তত্ত্বাবধানে হয়েছিল। এটা মূলত রাজস্থানের একটা অঞ্চল এটা হয়েছিল, এই বিষয় নিয়ে আলোচনা করব। চিপকো আন্দোলন রয়েছে 1973-তে, হিমালয়ান রিজন অফ উত্তরপ্রদেশ। আচ্ছা, তারপরে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট রয়েছে, এই বিষয়গুলো একে একে আমরা আলোচনা করব। জঙ্গল বাঁচাও আন্দোলন, জঙ্গল বাঁচাও আন্দোলন রয়েছে, নর্মদা বাঁচাও মুভমেন্ট রয়েছে, সমস্ত মুভমেন্টগুলো একে একে আমরা আলোচনা করব। তো প্রথমত বিষ্ণয় মুভমেন্ট বা বিষ্ণয় আন্দোলন যেটা রয়েছে এটা আমরা প্রথমেই আলোচনা করব। বিষ্ণয় আন্দোলন যেটা রয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ আন্দোলন বলা চলে। এটা মূলত এর প্রমিনেন্ট লিডার যিনি ছিলেন তিনি হচ্ছেন অমৃতা দেবী। অমৃতা দেবী তার নেতৃত্বে এটা
মূলত 1700 সালে হয়েছিল এই আন্দোলনটা, এটাও মনে রাখবে তোমরা। দ্য ট্রিজ ফ্রম বিং ফেলড অন দ্য অর্ডার মহারাজা কিং অফ যোধপুর টু বিল্ড নিউ প্লেসেস, অর্থাৎ এখানে রাজস্থানের মারোয়াল অঞ্চলে, মূলত মারোয়াল অঞ্চলে এটা মূলত হয়েছিল, এবং রাজস্থানের যোধপুর এই অঞ্চলটাতে দেখা যাচ্ছে যে ওখানকার বিষ্ণয় সম্প্রদায়ের যে মানুষগুলো ছিল, তো তাদের জামবাজি বলে একজন ছিলেন, এবং ওনার যে যে মানে ওনার যে সমস্ত শিষ্যরা ছিলেন আর কি, জামবাজির শিষ্যরা, তারা 19টা আদেশ মেনে চলতো। সেই থেকে কিন্তু এরকম 20 নয়, 20 কথার অর্থ হচ্ছে তোমার মানে 20 নয় বলতে এখানে সরি 29টা আদেশ মেনে চলতো। 20 কথার অর্থ হচ্ছে 20, এবং 9 বলতে তোমার 20 প্লাস 9 অর্থাৎ 29টা আদেশ মেনে চলতো। তো সেই থেকে এরকম একটা নামকরণ করা হয়েছে আর কি। তো যাই হোক, এই বিষ্ণয় আন্দোলনটা জেনে রাখো 1700 সালে রাজস্থানের মারোয়াল অঞ্চলে হয়েছিল, এবং যার নেতৃত্ব দিয়েছিল অমৃতা দেবী। তো যাই হোক, এটার মাধ্যমে এই রাজস্থানের খেজার আলী এবং পার্শ্ববর্তী অঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনটা হয়েছিল। তো এটাই হচ্ছে বিষ্ণয় আন্দোলন। এবারে আমরা পরবর্তী আন্দোলনে চলে যাচ্ছি, চিপকো আন্দোলন। চিপকো একটা গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন বলা চলে, যেটা 1973-তে হয়েছিল, এবং উত্তরাখণ্ডের গড়ওয়াল জেলার মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলনটা গড়ে উঠেছিল। এটাকেই বলা হচ্ছে চিপকো আন্দোলন। তো চিপকো কথাটা একটা হিন্দি শব্দ চিপকোনা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তোমার আটকে লেগে থাকা বা জড়িয়ে ধরে। তো গাছগুলোকে এখানকার গ্রামবাসীর যে মহিলারা ছিলেন আর কি, তারা এইভাবে গাছগুলোকে চিপকে ধরেছিল। তো তার জন্য এরকম একটা আন্দোলনের নামকরণ এরকম একটা হয়েছে। তো আন্দোলনের কারণ যদি দেখা হয়, তাহলে সরকারি বন বিভাগে নিযুক্ত যে ঠিকাদাররা, তারা গাছগুলোকে কাটতে এসেছিল, এবং গাছগুলোকে রক্ষা করার কোনো উপায় পাচ্ছে না দেখে তারা সেই সমস্ত গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা, গাছগুলোকে দুহাত ধরে জড়িয়ে ধরার চেষ্টা করেছিল, এবং কুঠারের আঘাত প্রতিহত করে গাছগুলোকে রক্ষা করে, এবং রক্ষা করার একটা প্রয়াস নেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যেটা আন্দোলনের রূপ নিয়েছিল, এটাকেই আমরা কিন্তু চিপকো আন্দোলন বলতে পারি। এই চিপকো আন্দোলনের ক্ষেত্রে বলা যেতে পারে, চিপকো আন্দোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নাম যিনি, তিনি হচ্ছেন সুন্দরলাল বহুগুণা। তো সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের উল্লেখযোগ্য ব্যক্তি। তো সুন্দরলাল বহুগুণা হচ্ছে প্রধান ব্যক্তি, যার নেতৃত্বে কিন্তু চিপকো আন্দোলন হয়েছিল। এছাড়াও চণ্ডীপ্রসাদ ভাট, গৌরী দেবী, বাছিনী দেবী, গোবিন্দ সিং রাওয়াত, এনারাও কিন্তু এই আন্দোলনকে যথেষ্ট আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। এবং এদের মধ্যে চণ্ডীপ্রসাদ ভাট যিনি রয়েছেন, চণ্ডীপ্রসাদ ভাট, তিনি কিন্তু আন্দোলনটাকে চালিয়ে রাখার জন্য দশলী গ্রাম স্বরাজ্য মন্ডল নামে একটা সমবায় সংস্থা গড়ে তুলেছিলেন, যেটাকে সংক্ষেপে ডিজিএসএম বলা হয়ে থাকে। এবারে পরবর্তীতে যেটা রয়েছে অ্যাপিকো মুভমেন্ট, যেটা 1983-তে হয়েছিল। অ্যাপিকো মুভমেন্ট এটাও একটা পরিবেশ আন্দোলন বলা চলে। অ্যাপিকো মুভমেন্টটা, অ্যাপিকো মুভমেন্ট হচ্ছে পান্ডুরাম হেগড়ে, তার নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল। পান্ডুরাম হেগড়ে। তো যাই হোক, তার নেতৃত্বে 1983 সালে এই আন্দোলনটা হয়েছিল, 1983-তে। এবং কর্ণাটক রাজ্যের কন্নড় এবং শিমোগা জেলাতে মূলত ঠিকাদারদের গাছ কাটার প্রতিবাদে কিন্তু আন্দোলনটা হয়েছিল, এটুকুই জেনে রাখো এখান থেকে। এবারে যেটা রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও যে আন্দোলনটা, যেটা 1985-এ হয়েছিল, এবং এক্ষেত্রে যিনি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য নেতৃত্ব প্রদান করেছিলেন, তিনি হচ্ছেন মেধা পাটেকর, ভারতবর্ষের একজন প্রথম সারির সমাজকর্মী উনি একজন। তো মেধা পাটেকরের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, এবং ওনার সাথে সাথে বাবা আমতের নেতৃত্ব রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য। তো যাই হোক, নর্মদা বাঁচাও আন্দোলনটা মূলত মধ্যপ্রদেশ গুজরাট রাজ্যে নর্মদা নদীর যে সর্দার সরোবর বাঁধ নির্মাণ হয়েছে, সেখানে বাঁধ নির্মাণ হলে পরে বহু মানুষ গৃহহারা হতো, এবং বাস্তুতান্ত্রিক পরিবেশটা নষ্ট হতো। এর প্রতিবাদে কিন্তু মূলত আন্দোলনটা হয়েছিল। যাই হোক, তারপরে যেটা রয়েছে তেহরি বাঁধ। তেহরি বাঁধেরও একটা আন্দোলন হয়েছিল 1990-তে, যেটা সুন্দরলাল বহুগুণার নেতৃত্বেই হয়েছিল মূলত এই আন্দোলনটাও।
তো এটা উত্তরাখণ্ডের তেহরি অঞ্চলে ভাগীরথী নদীতে যখন বাঁধ নির্মাণ কাজ চলা শুরু হয়, তখন কিন্তু বাস্তুতান্ত্রিক পরিবেশ নষ্ট হওয়া বা বহু মানুষ গৃহহারা হবে এরকম করা হবে বলে, তার জন্য কিন্তু এটা বহু মানুষের জন্য এই বাঁধ নির্মাণ যাতে না হয় তার জন্য প্রতিবাদে সামিল হয়েছিল এবং এই আন্দোলনটা কিন্তু তারা করেছিল। এটা 1990 সালে হয়েছিল। তারপরে রয়েছে সাইলেন্ট ভ্যালি যে আন্দোলনটা, এটা মূলত সাইলেন্ট ভ্যালি যে আন্দোলনটা এটাও একটা গুরুত্বপূর্ণ আন্দোলন বলা চলে। কেরালার পালঘাট জেলার কান্দিপুজা নদী উপত্যকায় তো এই সাইলেন্ট ভ্যালিটা কিন্তু অবস্থিত। সাইলেন্ট ভ্যালিটা কোথায় অবস্থিত না, কেরালার পালঘাট জেলার কান্দিপুজা উপত্যকায়। তো কেরালার এই যে সাইলেন্ট ভ্যালি, এই সাইলেন্ট ভ্যালিতে ড্যাম এবং জলাধার তৈরির পরিকল্পনা করা হয়, কিন্তু এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে কেরালার ব্যাপক পরিমাণ ক্রান্তীয় চিরহরিত অরণ্য ধ্বংস হয়ে যাবে এবং এর থেকে বাঁচানোর উপায় কি, এর থেকে বাঁচানোর জন্য কিন্তু এরকম একটা আন্দোলন সম্পন্ন হয়েছিল এবং যে আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিল মূলত কেরল শাস্ত্র সাহিত্য পরিষদ। কেরল শাস্ত্র সাহিত্য পরিষদ তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তাদের দ্বারাই একটা আন্দোলন সংগঠিত হয়েছিল। এটাকেই আমরা কিন্তু বলতে পারি সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এবং কেরল শাস্ত্র সাহিত্য পরিষদের সাথে সাথে কবি সুগাত কুমারী, তার নেতৃত্বটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল বলা চলে। এখানে আমরা বিভিন্ন আন্দোলনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এভাবেই কিন্তু আমরা এনভায়রনমেন্টাল কনজারভেশন অর্থাৎ পরিবেশ সংরক্ষণ বা ব্যবস্থাপনা এভাবেই করা যেতে পারে। পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এখানে আরো কতগুলো বিষয় রয়েছে, এগুলো নর্মাল কনসেপ্ট, তোমাদের এগুলো জানাই আছে সবার। ভেরিয়াস অ্যাসপেক্ট অফ এনভায়রনমেন্টাল কনজারভেশন, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা টপিকে আমরা পড়েছি, তাই এই অধ্যায়ে নতুন করে আলোচনার কিছু নেই। বায়োডাইভার্সিটি কনজারভেশন ব্যাপারটা বায়োডাইভার্সিটি আলোচনায় আমরা পড়বো, যেটা আমাদের জীব ভূগোলে রয়েছে। তারপরে রিসোর্স কনজারভেশন, যেটা সম্পদ অর্থনৈতিক ভূগোলে, এটা আমরা পড়বো, নতুন করে এখানে পড়ার কিছু নেই। সয়েল কনজারভেশন, যেটা আমরা আগের দিনই জীব ভূগোলে আমরা পড়েছি। ফরেস্ট কনজারভেশন, এটা আমরা পড়েছি। ফিশ কনজারভেশন, যেটা মৎস্য চাষ যখন আলোচনা করব, মৎস্য ভিত্তিক আলোচনা অর্থনৈতিক ভূগোলে, তখন এটা হয়ে যাবে। ওয়েটল্যান্ড জলাভূমির কনজারভেশন, জলাভূমিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অতটা আলোচনা হয় না, আমি আমার নোটসে বিষয়গুলো আলোচনা করে দেবো। জলাভূমিটাকে সংরক্ষণের জন্য আমরা জানি রামসার সম্মেলন হয়েছিল 1971 সালে ইরানের রামসার শহরে একটা সম্মেলন হয়েছিল, যেখানে জলাভূমিকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা হয় এবং জলাভূমিগুলোকে মানে মাটি দ্বারা ভরপুর করা যাবে না এবং এগুলোকে রক্ষা করতে হবে। তো এই রামসার সাইটস বিভিন্ন রয়েছে আমাদের ভারতবর্ষে, এগুলোকে সংরক্ষণ করতে হবে, এইগুলোর দিকেই কিন্তু মূলত চেষ্টা করা হয়েছিল। আর রামসার সম্মেলনটা 1971-এ হয়েছিল, এটা তোমরা জেনে রাখো। আমাদের ভারতের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইস্ট কলকাতা যে সুন্দরবন জলাভূমি রয়েছে, ইস্ট কলকাতা সুন্দরবন, এগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রামসার সাইট হিসাবে গণ্য হয়। তারপরে ওয়েস্টল্যান্ড বা পতিত জমি যেগুলো রয়েছে বা অনুর্বর জমি বা পতিত জমি, সেগুলোকেও সংরক্ষণ করতে হবে, এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এবং এই পতিত জমি সংরক্ষণের জন্য 1985-এ একটা বোর্ড গঠন করা হয়েছিল, এটা তোমরা জেনে রাখো। 1985 সালে ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড, অর্থাৎ তোমার জাতীয় তোমার পতিত জমি উন্নয়ন পর্ষদ বলা চলে বাংলাতে করলে। তো এরকম একটা বোর্ড গঠন করা হয়েছিল পতিত জমিটাকে সঠিক ব্যবস্থাপনা পুনরুদ্ধার করে, পতিত জমি বা যেগুলো অনুর্বর জমি রয়েছে, যেগুলো মূলত পড়ে রয়েছে বছরের পর বছর, সেই জমিগুলোকে পুনরুদ্ধার করে সেই জমিগুলোকে কিভাবে নতুনভাবে উর্বর করে তোলা যায় বা সেটাকে কিভাবে একটু মানে মাটি পরীক্ষা নিরীক্ষা করে কিভাবে জৈব সার প্রয়োগের মাধ্যমে সেটাকে কিভাবে আনফার্টাইল সয়েলটাকে ফার্টাইল সয়েলে রূপান্তরিত করা যায়, সেই চেষ্টাগুলো মূলত করা হয়েছিল। এটা জেনে রাখো যে তোমার ওয়েস্টল্যান্ডটাকে মূলত ব্যবস্থাপনা করার জন্য এই বোর্ডটা গঠন করা হয়েছিল। এটা হচ্ছে ন্যাশনাল ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড, যেটা কিনা 1985-এ গঠন করা হয়েছিল। তো এইটুকুই আলোচনা ছিল, এটা বুঝতে পারলে ঠিকঠাক আমাকে একটু বলবে, তাহলে সুবিধা হয়। যারা ছিলে ক্লাসরুমে একটুখানি বলো ঠিকঠাক শুনতে পারলে কিনা, বুঝতে পারলে কিনা।
একটুখানি রেসপন্স করো তাহলে সুবিধা হয়। বললেন 1700 সাল, ওটা আবার এক জায়গায় আপনি নোট দিয়েছিলেন 1770 ছিল, তাহলে কোনটা আমরা করব? কোনটার ক্ষেত্রে বলো তো? বিষ্ণুই আন্দোলন, এটা 1700 সাল বললেন, ওটা আপনার একটা মনে হয় অনলাইনারে 1770 আছে, তাহলে ওটা না, আর কি করব? অনলাইনের আগের দিন যেটা আমি দিলাম 1700 সালেই আছে, দেখবে। ও আচ্ছা, তাহলে দু জায়গায় দু রকম ছিল সম্ভবত। ঠিক আছে, দুই 1700 জায়গায় দুই সালই রকম ট্রাই ছিল, করবো। আচ্ছা আচ্ছা। আমি দেখছি পরে ওটা কারেকশন করতে হবে যদি অসুবিধা হয়। ঠিক আছে, তো এবারে আমরা দেখো লাস্ট একটা টপিক আলোচনা করছি, মিনিং অফ ন্যাচারাল এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের অর্থ। প্রাকৃতিক পরিবেশের অর্থ বিষয়টা আলোচনা করছি। দেখো এখানে হোয়াট ইজ এনভায়রনমেন্ট, এগুলো নর্মাল কনসেপ্ট, এগুলোর দিকে যাচ্ছি না। এনভায়রনমেন্ট ব্যাপারটা এটা বিভিন্ন বায়োটিক অ্যাবায়োটিক বিভিন্ন উপাদানগুলো রয়েছে। বায়োটিক উপাদানগুলোর মধ্যে তোমার হিউম্যান, প্লান্ট, এনিম্যাল এগুলো রয়েছে। অ্যাবায়োটিকের মধ্যে এয়ার, সয়েল, ওয়াটার এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এনভায়রনমেন্ট বা পরিবেশ এই যে কথাটা, এটা এসছে তোমার ফ্রেঞ্চ ওয়ার্ড এনভায়রনার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে তোমার এনসার্কেল অর টু সারাউন্ড, অর্থাৎ বলা হচ্ছে যে এটা হচ্ছে তোমার তোমার টু এনসার্কেল অর্থাৎ পরিবেষ্টন করে, বা বলা যেতে পারে পারিপার্শ্বিক, এটাকেই বলা হচ্ছে আর কি এটার অর্থ। তো যাই হোক, এই পরিবেশ বিষয় নিয়ে অতটা আলোচনা করছি না এখানে। পরিবেশগুলো নর্মাল কনসেপ্ট, এগুলো পরিবেশ এখানে পরিবেশ কাকে বলে বিষয়গুলো লেখা রয়েছে। ফিজিক্যাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে দেখো, ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো রয়েছে। প্রাকৃতিক পরিবেশ যেটা কিনা প্রাকৃতিকভাবে আপনা আপনি তৈরি হয়। তো প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে সজীব উপাদান, অজীব উপাদান সমস্ত কিছুই রয়েছে। ফিজিক্যাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশ যেটা রয়েছে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট কনসিস্ট অফ physical features that occur naturally the earth such as mountain, river, forest, এই সমস্ত যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেগুলোর ফিজিক্যাল কন্ডিশনগুলো এখানে মূলত আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন যে জলভাগগুলো রয়েছে, এক কথায় পৃথিবীর সলিড এলিমেন্ট জলভাগ, তারপরে বিভিন্ন যে লিভিং এনভায়রনমেন্ট গুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু এগুলো আলোচনা করা হয়। এবারে ফিজিক্যাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, যেমন এখানে কোন একটা ফিজিক্যাল এনভায়রনমেন্টের সমস্ত বিষয়গুলো, পারিপার্শ্বিক বিষয়গুলো কিন্তু মূলত তোমার আন্তঃক্রিয়ার মাধ্যমে একটা অঞ্চল তৈরি করে। যেমন মরুভূমি অঞ্চলের ক্ষেত্রে যদি আমরা দেখি, মরুভূমি অঞ্চলের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো কিন্তু একসাথে মিলেমিশে একটা আন্তঃক্রিয়া তৈরি করে। ওখানকার মানুষজন, মরুভূমির জাহাজ, উট, তারপরে মরুভূমির বালুকা রাশি সমস্ত কিছু মিলেমিশে, মরুভূমির বিভিন্ন জঙ্গল, উদ্ভিদগুলো সমস্ত কিছু মিলেমিশে ওখানকার একটা পরিবেশ তৈরি করে। তো যাই হোক, ক্লাসিফিকেশন অফ এনভায়রনমেন্ট যদি আমরা দেখি, অর্থাৎ পরিবেশের যদি আমরা শ্রেণী বিভাগ করি, একটা হচ্ছে তোমার ন্যাচারাল এনভায়রনমেন্ট অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ প্রকৃতি দ্বারা আপনা আপনি সৃষ্টি হয় যে পরিবেশটা, এটার মধ্যে দুটো ভাগ রয়েছে। দেখো, এর মধ্যে বায়োটিক এনভায়রনমেন্ট এবং অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট। বায়োটিক বা জৈব পরিবেশের মধ্যে রয়েছে বিভিন্ন প্লান্ট এনভায়রনমেন্ট বা উদ্ভিজ্জ পরিবেশ রয়েছে, অ্যানিম্যাল এনভায়রনমেন্ট রয়েছে, মাইক্রোস্কোপিক বা তোমার অণুজীবের বা আণুবীক্ষণিক পরিবেশটাও রয়েছে। তো তারপরে এখানে দেখো কালচারাল এনভায়রনমেন্ট বা সাংস্কৃতিক পরিবেশ বা সাংস্কৃতিক পরিবেশ বা অজৈব পরিবেশের মধ্যে কি কি রয়েছে, সোশ্যাল এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্ট, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, এই সমস্ত এনভায়রনমেন্ট গুলো রয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলোই আমরা আলোচনা করব। এবং অ্যাবায়োটিক যে এলিমেন্টটা রয়েছে, অ্যাবায়োটিক এলিমেন্টের মধ্যে আবার তিনটে ভাগ রয়েছে, লিথোস্ফিয়ারিক, অ্যাটমসফিয়ারিক এবং হাইড্রোস্ফিয়ারিক। অর্থাৎ শিলামণ্ডলীয়, বায়ুমণ্ডলীয়, বায়ুমণ্ডলীয় যে পরিবেশ, এটা কিন্তু অ্যাবায়োটিকের মধ্যে রয়েছে। এবারে আমরা দেখো থিওরিটিক্যাল কনসেপ্ট অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট। ফিজিক্যাল এনভায়রনমেন্ট রিলেটেড দুটো থিওরিটিক্যাল কনসেপ্ট রয়েছে, এগুলো আমাদের ভালো করে আমাদের জেনে রাখতে হবে, এগুলো থেকেও বিভিন্ন কোশ্চেন গুলো হতে পারে। একটা হচ্ছে তোমার নিয়ন্ত্রণবাদ বা ডিটারমিনিজম, এবং একটা হচ্ছে পসিবিলিজম বা সম্ভাবনাবাদ। নিয়ন্ত্রণবাদে বলা হচ্ছে যে পরিবেশটাই কিন্তু মানুষকে বা প্রাণী জগৎকে নিয়ন্ত্রণ করছে। তো এই নিয়ন্ত্রণবাদের যিনি জনক তিনি হলেন ফ্রেডরিক রাডজেল। এটা নিয়েও কোশ্চেন হতে পারে এমসিকিউ। ফ্রেডরিক রাডজেল তিনি হচ্ছেন নিয়ন্ত্রণবাদের জনক।
এছাড়াও নিয়ন্ত্রণবাদের আরো বিভিন্ন প্রবক্তা রয়েছেন, যেমন এলিনসি স্যাম্পেল, তারপরে রয়েছেন এলসওয়ার্থ হান্টিংটন প্রমুখ প্রবক্তাগণ, ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদের প্রবক্তা বলা চলে। তারপরে পসিবিলিজম অর্থাৎ সম্ভাবনাবাদ, এই সম্ভাবনাবাদ তত্ত্বে বলা হয় যে প্রকৃতি মানুষের সামনে কতগুলো সম্ভাবনা তুলে ধরে এবং সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে তার নিজস্ব চিন্তা ভাবনা পছন্দ অনুযায়ী কিন্তু নিজ নিজ জীবিকাগুলো গড়ে তোলে। এটা হচ্ছে সম্ভাবনাবাদের মূল কথা। এবং সম্ভাবনাবাদের সমর্থকগুলির মধ্যে যাদের নাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি লুসিয়ান ফেব্রে, ভিডাল ডিলা ব্লাস এবং রয়েছে জিন ব্রুনহেস। এই সমস্ত ব্যক্তিগুলো এরা কিন্তু সম্ভাবনাবাদটাকে সমর্থন করেছেন। এছাড়া আরো বিভিন্ন ব্যক্তিরা রয়েছেন, তাদের নামগুলো অনলাইনে ওখান থেকে পড়ে নেবে। আচ্ছা, এবারে ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট। আমরা বিভিন্ন অ্যাসপেক্টে যদি ফিজিক্যাল এনভায়রনমেন্টকে দেখি, কি কিভাবে আমরা দেখতে পারি এখানে দেখো। প্রথমত যেটা রয়েছে, নো ডেফিনিয়েট বাউন্ডারি, অর্থাৎ এর কোনো সুনির্দিষ্ট সীমারেখা থাকে না। কারণ প্রাকৃতিক যে অবয়বগুলো রয়েছে, যেমন বায়ুমণ্ডল, আকাশ, নক্ষত্র, গাছপালা, জীবজন্তু, খনিজ দ্রব্য, পাহাড় পর্বত, এগুলোকে কিন্তু নির্দিষ্ট বাউন্ডারি দ্বারা কিন্তু আবদ্ধ রাখা যাবে না। এমনকি রাজনৈতিক সীমারেখা পেরিয়েও কিন্তু রাজ্য ছেড়ে অন্য রাজ্যে বা দেশ থেকে দেশান্তরে এগুলো কিন্তু ছড়িয়ে পড়ে। তো যাই হোক, তারপরে আমরা বলছি যে আনলিমিটেড ইম্পর্টেন্স, অর্থাৎ সীমাহীন গুরুত্ব রয়েছে। কারণ প্রকৃতিতে মানুষের আবির্ভাব হয়েছিল প্রকৃতির সন্তান হিসাবে, এবং প্রকৃতি না থাকলে কিন্তু মানুষ কেন, সামগ্রিক জীবজগৎ কিন্তু অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলা চলে। সুতরাং প্রাকৃতিক পরিবেশের একটা গুরুত্ব কিন্তু খুবই সীমাহীন বলা চলে। তারপরে যেটা রয়েছে দেখো, প্যারাডক্সেস অর্থাৎ স্ববিরোধিতা। এই স্ববিরোধিতা বলতে প্রকৃতি আমাদের কাছে দুটো বন্ধু শত্রু দুটো হিসাবেই হাজির হয়, বা কৃপণ উদার দুটো হিসাবেই হাজির হয়, বা অপরিবর্তনীয় পরিবর্তনীয় দুটো দিক থেকেই কিন্তু প্রকৃতি আমাদের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করে। প্রথমত আমরা আলোচনা করব ফ্রেন্ড অ্যান্ড ফয়, অর্থাৎ বন্ধু এবং শত্রু হিসাবে প্রকৃতি কিভাবে থাকে। তো প্রকৃতি অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ থেকে মানুষ কিন্তু প্রাকৃতিক যে সম্পদগুলো পায়, যেমন সূর্যালোক, প্রাণবায়ু, অক্সিজেন, জীবন সৃষ্টি হয়, জীবন সৃষ্টি রক্ষাকারী জল, মাটি, অরণ্য, বৃষ্টিপাত, এই সমস্ত জিনিসগুলো অমূল্য সম্পদগুলো, যেগুলো ন্যাচারাল গিফট, ফ্রি গিফট অফ নেচার, প্রকৃতির মুক্ত দান বলা চলে যেগুলোকে, যেগুলো প্রকৃতি থেকেই মানুষ পায়। এগুলো কিন্তু মানুষের খুবই প্রয়োজনীয়। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো খুবই বিধ্বংসী, যেমন তোমার ভয়াবহ বন্যা হতে পারে, প্রলয়ঙ্কারী ঝড় হতে পারে, তোমার বিধ্বংসী ভূমিকম্প হতে পারে। এগুলো কিন্তু মানুষের পক্ষে ক্ষতিকর। এগুলো প্রকৃতি কিন্তু যখন শত্রু হিসাবে মানুষের সামনে আসে তখনই কিন্তু এই জিনিসগুলো হয়, এগুলো বিপর্যয় বা দুর্যোগ বলা চলে। তো যাই হোক, এইভাবেই কিন্তু একটা স্ববিরোধিতা লক্ষ্য করা যায়। তারপরে যেটা রয়েছে মিসারেবল অ্যান্ড জেনেরিয়াস, অর্থাৎ কৃপণ এবং উদার দুটো বিষয় রয়েছে। প্রকৃতি কখনো আমাদের কাছে কৃপণ, কখনো আমাদের কাছে উদার। যেমন উদার কখন, যখন জল, আলো, প্রাণবায়ু সমস্ত কিছু দিয়ে, উর্বর মৃত্তিকা দিয়ে, পরিমিত বৃষ্টিপাত, উষ্ণতা দিয়ে, সবুজ গাছপালা দিয়ে মানুষের বেঁচে থাকার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করে, তখনই কিন্তু প্রকৃতিকে আমরা উদার বলবো। আর কখন আমরা কৃপণ বলবো, যখন এই সমস্ত এলিমেন্ট গুলো কোথাও আছে কোথাও নেই। যেমন উর্বর মৃত্তিকা কোথাও আছে, আবার কোথাও ঊষর মরুভূমি। যেখানে ঊষর মরুভূমি সেখানে এগ্রিকালচারাল সিস্টেম হবে না, সেখানে কোনো গাছপালা জন্মাবে না। তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু অতটা প্রকৃতি কিন্তু আমাদের কাছে কৃপণ ভাবে কিন্তু দেখায়। এই প্রকৃতির যে কৃপণতা, এটাই এই সমস্ত জায়গাগুলো, বা যে সমস্ত জায়গাগুলো তুষারে আবৃত থাকে, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রকৃতি কৃপণতার সাক্ষ্যই বহন করে বলা চলে। তারপরে যে বিষয়টা রয়েছে দেখো, অপরিবর্তনীয় এবং পরিবর্তনীয় যে বিষয়টা রয়েছে, ইমিউটেবল অ্যান্ড চেঞ্জেবল যে বিষয়টা রয়েছে, প্রকৃতি কখনো পরিবর্তনশীল, প্রকৃতি কখনো অপরিবর্তনশীল। বিশেষ করে যারা তোমার পদার্থবিদ বা পদার্থবিজ্ঞানী, তাদের চোখে কিন্তু প্রকৃতি পরিবর্তনশীল নয়। কারণ তারা কিন্তু একজন পদার্থবিদ, তারা কিন্তু প্রকৃতিকে বা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে চোখে দেখে সেটা হচ্ছে পদার্থ এবং শক্তির আধার হিসাবে দেখে। কিন্তু একজন জিওগ্রাফার বা ভূগোলবিদ, সে কিন্তু প্রকৃতিতে
কখনোই পরিবর্তনশীল হিসাবেই দেখে, অপরিবর্তনশীল চরিত্র হিসাবে সে কখনোই দেখে না। কখনোই তার কাছে কিন্তু প্রকৃতি স্থির নয়, কারণ হিসাবে বলা চলে সমুদ্র ভরাট হয়ে গিয়ে সূর্য পর্বতশ্রেণী কখনো সৃষ্টি হচ্ছে, আবার কখনো সমুদ্রের বুকে দ্বীপের সৃষ্টি হচ্ছে, কখনো সবুজ বনভূমি তোমার মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলে মরুভূমির বালুকণা চলে গিয়ে সেখানকার বনভূমিটা ঊষর মরুভূমিতে মরুকরণ হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো। আবার আগ্নেয়গিরি হয়ে কোনো একটা জায়গার বনভূমি সেটা ঢেকে গিয়ে আগ্নেয় লাভা স্রোতে ঢেকে গিয়ে সেই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো হতে পারে। কোনো প্রকৃতি কিন্তু এরকম ভাবে পরিবর্তনশীল একটা চরিত্র লক্ষ্য করা যায়। এবারে আমরা কম্পোনেন্ট অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্টের যে কম্পোনেন্ট গুলো রয়েছে আমরা দেখব। এগুলোর মধ্যে অ্যাবায়োটিক অর নন লিভিং কম্পোনেন্টের মধ্যে কি কি রয়েছে দেখো। প্রথমত লাইট, এগুলো মূলত বায়োস্ফিয়ার জীবমণ্ডলে আলোচনা হয়। লাইট, টেম্পারেচার, প্রেসিপিটেশন, অ্যাটমসফিয়ার, টোপোগ্রাফি, রক, মিনারেল, সয়েল, ওয়াটার, এগুলো নতুন করে আলোচনার কিছু নেই। আমরা ইকোসিস্টেম বায়োস্ফিয়ারে আমরা আলোচনার বিষয়টা করেছি। এবারে আমরা দেখো বায়োটিক অর নন লিভিং কম্পোনেন্ট গুলোর মধ্যে যেগুলো রয়েছে অটোট্রফ, হেটেরোট্রফ, এগুলো বাস্তুতন্ত্রে আমরা আলোচনা করেছি, এগুলো অতটা আলোচনা করছি না। এখানে একটা বিষয় আমি একটু আলোচনা করে দিই তোমাদের, দেখো স্যাপ্রোফাইটিক, স্যাপ্রোফাইটিক বলতে পরজীবী, তোমার স্যাপ্রোফাইটিক বলতে মৃতজীবীটাকে বোঝাচ্ছে, প্যারাসাইটিক যেটাকে পরজীবীকে বোঝাচ্ছে, আর হচ্ছে তোমার সিমবায়োটিক অর্থাৎ মৃতজীবীকে বোঝাচ্ছে। তাহলে স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী কাকে বলে? মৃত পচনশীল জৈব অজৈব উপাদানের উপর নির্ভরশীল থেকে যারা থাকে আর কি, যে সমস্ত তোমার বিভিন্ন ছত্রাক গুলো যেরকম থাকে আর কি, তাদেরকে আমরা মৃতজীবী বলতে পারি। তারপরে প্যারাসাইটিক বা পরজীবী কাদের বলি? যেমন কিছু কিছু তোমার মানে প্রাণী উদ্ভিদ গুলো থাকে যেগুলো তোমার তোমার পোষকের দেহে কিন্তু থাকে, এবং পোষকের দেহ থেকে ক্ষতি করে নিজেরা কিন্তু উপকৃত হয়, বা পোষকের দেহ থেকে প্রয়োজনীয় সজীব উপাদানগুলো কালেক্ট করে থাকে, এগুলোকে আমরা প্যারাসাইটিক বা তোমার পরজীবী বলে থাকি। এগুলোর মধ্যে যেমন স্বর্ণলতা, র্যাফলেশিয়া, এগুলো পোষকের ক্ষতি করে নিজের পুষ্টি সাধন করে বলা চলে। আরেকটা যেটা রয়েছে সিমবায়োটিক অর্থাৎ মিথজীব। হ্যাঁ, তো যেটা বলছিলাম দেখো, সিমবায়োটিক বা মিথজীবী যে ব্যাপারটা রয়েছে, এটার ক্ষেত্রে কি হয়, পারস্পরিক ভাবে সহাবস্থান করে দুটো, এবং দুটোর সহাবস্থানের মাধ্যমে দেখা যাচ্ছে যে উভয় জীবী উপকৃত হচ্ছে পারস্পরিক সহাবস্থানের কারণে, এবং কেউ কাউকে ক্ষতি না করে উভয় উপকৃত হচ্ছে। এটাকে আমরা সিমবায়োটিক নিউট্রিশন বা মিথজীবী পুষ্টি বলে থাকি। যেমন শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে যে লাইকেন গঠিত হচ্ছে, এটাকে আমরা এই ধরনের মিথজীবী বলতে পারি। তো যাই হোক, প্রাকৃতিক পরিবেশের আলোচনা এই পর্যন্তই। তো আজকের আলোচনা সবাই ঠিকঠাক বুঝতে পারলে কিনা আমাকে একটু জানাও। তাহলে আজকের ক্লাসে যে আলোচনাগুলো হলো সবাই ঠিকঠাক বুঝতে পারলে কিনা বলবে। স্যার, জৈব ভূ রাসায়নিক চক্রের সরল যৌগ আর সরল চক্র আর জটিল চক্র, এটা একটু বলবেন? সরল চক্র, জটিল চক্র, তাই তো? আচ্ছা, ওটা পরে বলছি আমি, এখন আপাতত আমার মনে আসছে না বিষয়টা, একটু পরে বলার চেষ্টা করছি। এমনি যেগুলো আলোচনা করলাম সেটা কি বুঝতে পারলে ঠিকঠাক? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ঠিক আছে, পরে কোনো অসুবিধা হলে বলো আমাকে। আজকের ক্লাস এই পর্যন্ত।